নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত জানিয়ে শুরু করছে আজকের গল্প পাঠ। আজ আমি গোধূলি বেলার চতুর্থ পর্ব পড়ে শোনাব। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। মিস্টার ঘোষের হাত থেকে করবী নিজেকে কিভাবে বাঁচাবে এই চিন্তা করল সে। একবার ভাবল কাজ ছেড়ে দেবে, কাল থেকে সে আর আসবে না চাকরিতে। কিন্তু মনে পড়ল সামনেই পুজো, টাকা চাই, বোনটির একটা শাড়ি ব্লাউজ চাই, তার নিজেরও জামা কাপড় কমে গেছে, চাকরি কি ছাড়া চলে? দুর্ভাবনার অন্ত নাই। কয়েকটি চিঠি টাইপ করতে হবে। নোট দিয়ে লাঞ্চে গেছেন মিস্টার ঘোষ, এসে সই করবেন। একজন ভিনদেশি ভদ্রলোক ঘরে ঢুকল, দেখলেন করবীকে, বললেন, নমস্কার, আপনি বোধহয় নতুন এসেছেন? আগে হ্যাঁ, আমি স্টেনোটাইপিস্ট, মাস তিনেক মাত্র ঢুকেছি। ঘোষ সাহেব কোথায়? লাঞ্চে গেছেন বোধহয়। আগে হ্যাঁ। করবী টাইপরাইটারে কাগজ চড়িয়েছে, আরম্ভ করবে কাজ। লোকটি একখানা চেয়ারে বসলেন, করবী কাজ করছে। এমন অনেকেই আসেন মিস্টার ঘোষের সঙ্গে দেখা করতে। ইনি অবশ্য এর আগে এসেছেন কি না জানে না করবী। ওর স্পিড ভালো, টাইপের শব্দ কেমন একটা সাঙ্গীতিক সুরে বেজে চলেছে। লোকটি বেশ কিছুক্ষণ দেখে প্রশ্ন করলেন, কিছু মনে করবেন না, আপনি কত মাইনেতে ঢুকেছেন? 150 টাকা। সর্বসাকুল্যে? নাকি তার উপর মাগ্গি ভাতাও আছে? আপাতত আর কিছু নেই, পার্মানেন্ট হলে হয়তো পাবো। এত কম টাকায় কাজ করছেন আপনি? আপনার স্পিড ভালো, সুন্দর চেহারা, বয়স কম, অনেক বেশি পাবেন। করবী বুঝতে পারল স্পিড ভালোর সঙ্গে সুন্দর চেহারা আর কম বয়সের কোথায় যোগ আছে। বলল, এখানে মাত্র কমাস ঢুকেছি, হয়তো পরে মাইনে বাড়বে। না, বারবার আশা কম। আমাদের ফার্মে চলে আসুন, আমরা আপনাকে 150 মাইনে, ডিয়ারনেস 200 দেব, অর্থাৎ 350। হক চকিয়ে গেল করবী। লোকটি বলে কি? আর অপেক্ষা করা চলে না, আমি যাচ্ছি। এই কার্ড রইল, বলে দেবেন আমি এসেছিলাম, কেমন? আর আপনাকে বললাম, যদি রাজি হন তো যে কোনো অফিস আওয়ারে আসুন, আমি আপনাকে অ্যাপয়েন্ট করে নেব। এই কার্ড রইল, আমার ঠিকানা। একখানা কার্ড করবীকে দিয়ে আর একবার তার পানে তাকিয়ে বেরিয়ে গেলেন ভদ্রলোক। করবী দেখল কার্ডে একটি বড় অফিসের ঠিকানা। প্রলোভনটাও কম নয়। কোন দেশি কে জানে। বয়স জোর 30 বছর, চেহারাও ভালো, রং তো অত্যন্ত ফর্সা। কে জানে কেমন লোক উনি। আরও কিছুক্ষণ পরে মিস্টার ঘোষ এলেন। টেবিলে কার্ড দেখেই বললেন, নাইডু এসেছিল? ও তোমায় কিছু বলেছে? বললেন, এই কার্ড রইল, উনি এসে যেন ফোন করেন। আর কিছু? আগে না। ও আমার অনুপস্থিতির সময় এলো? আচ্ছা। কথাগুলো নিজের মনেই বললেন মিস্টার ঘোষ। করবী কিছু বুঝল না, তবে হিজে কথাটা শুনেই সে একটা আন্দাজ করল কিছু। নাইডু হয়তো ইচ্ছা করেই লাঞ্চের সময় বেছে নিয়ে এসেছে, নইলে এমন সময় তো কেউ আসে না দেখা করতে। কেন এলো ঠিক ওই সময়টাতেই? করবীকেই ওই কথা বলতে নাকি? হবে হয়তো। আনো চিঠিগুলো, মিস্টার ঘোষ বললেন। গতকাল থেকে তিনি করবীকে তুমি বলেই সম্বোধন করছেন। করবী চিঠিগুলো দিল, পরে সই করতে করতে মিস্টার ঘোষ বললেন, তোমার বাবা সেরে গেছেন তো? আগে না, ঠিক সেরেছে বলা চলে না, কিছুটা ভালো আছেন। তোমার ডিয়ারনেস অ্যালাউন্স এ মাস থেকে দেওয়া হবে। ধন্যবাদ। আর বোনাসের ব্যবস্থাও করছি, পার্মেন্ট করে নিচ্ছি। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। একটি কথা আছে, মন দিয়ে শোনো। ওই যে নাইডু, ও একটি হারামজাদা, বুঝলে? ও তোমাকে মোটা মাইনের লোভ দেখাবে, এখান থেকে সরাবার চেষ্টা করবে। তারপর কি করবে জানো? তোমাকে নিংড়ে চুষে ফেলে দেবে আস্তে করে। চিঠি কখানা সই করলেন মিস্টার ঘোষ, সেগুলি ডেসপ্যাচে পাঠিয়ে দিল করবী। এখন তো আর কাজ নেই, আমার আজ একটু সকালেই বাড়ি যাওয়ার দরকার স্যার। সে কি? না না, আমাদের নাটক নির্বাচন হবে, তোমার থাকা চাই।
আমার ও বিষয়ে কোনো জ্ঞান নেই, আমি কি করতে থাকব? তোমাকেও অভিনয়ে যোগ দিতে হবে, ট্রেনিং আমরা দিয়ে নেব, থাকো। 4টার সময় ছুটি হলো। এবার সব কর্মীরা একত্র হয়ে নাটকের পাত্রপাত্রে নির্বাচন করবেন। করবীকেও যেতে হলো। বসল গিয়ে বসন্ত দাগওয়ালা মেয়েটির কাছে। তিনি বসালেন ওকে, বললেন, তোমাকে নায়িকা করা হবে, জানো তো? হাসছেন উনি। আগে না, জানি না, আমার কোনো জ্ঞানগম্যি নেই অভিনয়ে। তাতে কিছু আটকাবে না, চেহারাটা সুন্দর হলেই চলবে। ইঙ্গিতটি অত্যন্ত অশুভ আর অপমানজনক, কিন্তু করবী কিছু বলল না। সে দেখতে চায় শেষ পর্যন্ত কোথায় তাকে টেনে নিয়ে যেতে চায় এরা। তার ঈশ্বর বিশ্বাসী অন্তর অভিমন্ত্রে অভিষিক্ত। আতঙ্কে আত্মহারা হবার মতো এখনো কিছু ঘটেনি এবং ঘটতে দেবে না। নির্বাচন চলছে, স্বয়ং মিস্টার ঘোষ এই সভার সভাপতি। নায়িকার ভূমিকায় করবীকেই যদি দেন, আপনাদের তো ট্রেনিং দিতে হবে। হ্যাঁ স্যার, সেজন্য আপনার সাহায্যই ভিক্ষা করব আমরা। তা যেন হলো। নায়কের ভূমিকায় প্রদীপ কি ঠিক হবে? আপনার সাজেশন কি স্যার? প্রদীপ রাজেশের ভূমিকায় ভালো, এটি কিন্তু সিরিয়াস নাটক, তাই আমি বলছিলাম সুরজিৎকে এটি দেওয়া হোক। প্রদীপ বাউলেরটা নিক। আপনার কথাই সমর্থন করি স্যার। প্রদীপ বললে, আমার ওসব ব্যাপার ধাতে সয় না, বাউলেরটি আমার পছন্দ। গান অবশ্য আছে, তা ওগুলো আমি গাইতে পারবো। আর আমার বৈষ্ণবী যখন রমা দিই, তখন ভাবনার কোনো কারণ নেই। হ্যাঁ, সেই ভালো, সুরজিৎ নায়ক হোক। ঠিক হয়ে গেল নির্বাচন। পার্ট কপি করে দিতে হবে। নায়ক নায়িকার পার্ট বেশি, তাই বইখানা করবীকে দেয়া হলো কপি করে নিতে। মিস্টার ঘোষ বললেন, পরশু তো ছুটি আছে ঝুলনের, ওই দিনই কপি করে নিও। সবাই বাড়ি গেল, করবীও যাচ্ছে। কোন দিকে বাড়ি তোমার? মিস্টার ঘোষ প্রশ্ন করলেন। বেলেঘাটায়। ওঠো, পৌঁছে দিচ্ছি। অনেক ধন্যবাদ স্যার। আমি একবার কবিরাজের কাছে যাব, বিটন স্ট্রিটে, বাবার ওষুধ আনতে, তারপর বাড়ি যাব। ঘোষ কয়েক মিনিট ভাবলেন, তারপর বললেন, আচ্ছা এসো। তার গাড়ি চলে গেল। কিন্তু কত মিথ্যে কথা এমনভাবে বলবে করবী? বলেই কি সে পার পাবে? আর সব থেকে ভয়ানক কথা, ব্যাপারটি অফিসে প্রায় সকলেই জানে। করবী বাসে চড়ে বাড়ি চলে এলো। এসেই পেল একখানা চিঠি, লিখেছে সতীশ। আনন্দে সব কিছু ভুলে সে চিঠি পড়তে লাগলো। সতীশ লিখেছে সে ভালোভাবে পাশ করেছে, এদিকে বিএসসিটা পাশের জন্য সে খুব সম্ভব কমিশন অফিসার হবে। পদটি উঁচু, মাইনেও ভালো, আর সে এখন একবার ছুটি পাবে, মাসখানেকের মধ্যেই বাড়ি যাবে। নানা গল্প শোনাবে করবীকে। জীবনে তার বিস্তর অভিজ্ঞতা হলো এই সময়ের মধ্যে, কত রকমের অভিজ্ঞতা। চিঠিখানা অসীম তৃপ্তি এনে দেয় ওকে। কাপড় ছেড়ে চলে গেল কালী মন্দিরে, পুজো দিল মায়ের কাছে। বাড়ি এসে সারা রাত স্বপ্ন দেখল সতীশ এসেছে, গল্প করছে তার সঙ্গে। সকালে জেগে কিছুই মনে পড়ল না করবীর, কিন্তু শুধু একটি আনন্দের স্বাদ আছে মাত্র। মা কালীর কাছে প্রার্থনা করেছে সে যেন এইসব বাঘভাল্লুক থেকে আত্মরক্ষা করতে পারে, পবিত্র রাখতে পারে তার দেহকে সতীশের জন্য। হ্যাঁ, সে পারবে। অফিসে এলো। লাঞ্চ টাইমে মিস্টার ঘোষ বেরিয়ে যাওয়ার কয়েক মিনিট পরেই ফোন বাজল। করবী ধরল। হ্যালো, কে? আমি নাইডু। কি হলো, কি ঠিক করেছেন আপনি? এখনও কিছু ঠিক করিনি স্যার। শুনুন, আমার অফারটা ভেবে দেখবেন আর জানাবেন। যে জায়গায় আছেন কোনো মেয়ে ভালো থাকে না, বুঝলেন? চলে আসুন। আমি পরে কথার জবাব দেব স্যার, নমস্কার। সতীশ তার কমিশন অফিসার হওয়ার খবর বাড়িতে দিয়েছে। সে খবর রাষ্ট্র হতে দেরি হলো না। ক্লাবের ছেলেরা ওর জন্য গর্ব বোধ করল এবং সুভাষবাবুকে জানিয়ে গেল সে কথা। গর্ব সুভাষবাবুও বোধ করছে, কারণ অনেকেই জেনেছেন সুভাষবাবু তার ছোট ছেলেকে দিয়েছেন সৈন্য বিভাগে। তারা যথেষ্ট খাতির সম্মান করেন ওকে। বাড়ি আসবে সতীশ।
মাসখানেকের ছুটি সে পাবে। শ্রাবণ তো শেষ হয়ে যাচ্ছে। আসে তো ভাদ্রেই ওর বিয়ে দিয়ে করবীকে ঘরে আনবেন ওরা। ভাদ্রে বিয়ের দিন নাকি পাজিতে নেই। সতীশের মা বলল, চাকরি ছাড়িয়ে দিতে হবে ওর। হ্যাঁ দাও, আমার কোনো আপত্তি নেই। ওকে নিয়ে এসো তোমার বাড়িতে। কথাটি ওদের বলতে হবে। আমি বলবো ওর মাকে। ওর বাবাকে তুমি খুব কড়া কথা বলে জবাব দিয়েছিলে, তোমার আর এখন কিছু বলবার দরকার নেই। সতীশের মা সত্যিই গেল করবীদের সেই একতলা ঘরে। করবী অফিসে গেছে। তার মা এই সম্মানিতা অতিথিকে কোথায় যে বসাবে ঠিক পাচ্ছেন না। আসুন দিদি, আমার কি ভাগ্যি। ভাগ্যি আমারও। শোনো, সতীশ বাড়ি আসবে, আর সে এলেই আমরা ব্যবস্থা করব। হোক ভাদ্র মাস, কেমন? এ আমার পরম সৌভাগ্য দিদি, আমি ওকে জানাবো। সতীশের বাবার মতামত, তা না থাকলে কি আর আমি আসতে পারি ভাই? তার মত আছে। একটু মিষ্টি জল খাওয়ানো দরকার, কিন্তু ঘরে পাটালি ছাড়া কিছুই নেই। তাই বলল, একটু গুড় জল খেতে হবে যে দিদি। বেশ তো, আনো। আরও কিছুক্ষণ বসে আরও কিছু কথা বলে সতীশের মা বাড়ি ফিরল। সবই ঠিক হয়ে রইল। সতীশ বাড়ি এলেই বিয়ে হবে, এবং বিয়ের পর করবীকে চাকরি ছাড়াইয়া বাড়ি আনবেন সুভাষবাবু। ওর পরিবারের কেউ চাকরি করবে, এ অগৌরবের। চাকরি অবশ্য আজকাল বহু মেয়েরাই করছে। অনেক ধনীর বাড়ির মেয়েরাও যাচ্ছে অফিসের কাজে। অভাব থাকলে অবশ্য মেয়েরাও চাকরি করবে, অন্যথায় কেন করবে? এই মতই পোষণ করেন তিনি। করবীকে চাকরি ছাড়তে হবে। চিন্তা করতে করতে অফিসে গেলেন সুভাষবাবু। অফিসের সকলেই এর মধ্যে শুনেছেন ওর ছোট ছেলে সতীশ মিলিটারিতে ভর্তি হয়ে পাশ করেছে এবং বিএসসি পাশের জন্য অফিসার গ্রেডে চাকরিও পেয়েছে। হ্যাঁ, ছেলে বটে, যেন রত্ন। ওই দিনেই ছুটির কিছু আগে ওকে ডাকলেন রমেশবাবু, অর্থাৎ ওর অফিস ইনচার্জ। এই দীর্ঘকাল তিনি ফাইল জমা করে সই করা ছাড়া অন্য কথাই বলেননি। বললেন, বসুন। আপনার ছেলের খবর কি? সে নাকি কমিশন অফিসার হবে? আগে হ্যাঁ, তাই শুনছি। শীঘ্রই বাড়ি আসবে লিখেছে, এলে সব জানাবে। হ্যাঁ স্যার, সেরকম ইচ্ছেই তো আছে, দেখি আসুক। আমাদের সেই পূর্বের কথাটি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, বলে একটু থামলেন অফিসার। একটু ঢোক গিলে একটা সিগারেট অফার করে নিজেও একটি ধরালেন। বললেন, নিন। দেশলাইয়ের কাঠিটি এগিয়ে দিলেন সুভাষবাবুর দিকে। এর সামনে কোনোদিন সিগারেট তিনি খাননি, আজ এই অফার। হ্যাঁ, নিতেই হলো। সলজ্জে বললেন, এটি কি ঠিক হবে স্যার? খুব ঠিক। আসুন। হ্যাঁ শুনুন, আগামী অঘ্রাণেই আমি কাজটা সারতে চাই। কবে দেখবেন বলুন এখন। সুভাষবাবু আগের বারের মতো উচ্ছ্বাসিত হতে পারলেন না। কি জবাব দেবেন, এই চিন্তায় কণ্ঠ শুকিয়ে উঠেছে। বললেন, সেটা কি ঠিক হবে? ও তো সামান্য সৈনিক একজন। সে কি বলছেন? ইঞ্জিনিয়ার বা ডাক্তার হলে সে হতো আপনার পারিবারিক গৌরব। সে আজ দেশের গৌরব, ভারতের গৌরব। ভাবুন তো, যখন আমরা আমাদের চৌধুরীর কথা ভাবি, মুখার্জির কথা ভাবি, তখন গর্বে বুক ফুলে ওঠে। বাঙালির ছেলে আজ বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে সৈন্য বিভাগে। শুনুন, ওসব কথা আমরা ভেবেছি, আপনি রাজি হন। সুভাষবাবু এর মধ্যে আত্মস্থ প্রকৃতস্থ হয়ে গিয়েছেন। আর একটি কথাও ভাবার আছে স্যার, ছেলের মতটা। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু সেদিকে আপত্তির কারণ নেই। মেয়ে বিয়ে, যথেষ্ট সুন্দরী এবং সঙ্গীতজ্ঞ। যদি অপর কোনো বাধা না থাকে, তাহলে অপছন্দের কোনো কারণ নেই, দেখবেন। দেখলেই হলো স্যার। আপনার মেয়ে তো খারাপ হবার কোনো কারণ নেই। আমি ভাবছিলাম ছেলেটা আসুক, তার মত নিয়েই আমরা এগোবো। করবী থামল।
আধ মিনিট কি ভাবল, তারপর মিস্টার ঘোষের খুব কাছে একেবারে গায়ে গা দিয়ে খুব আস্তে বলল, আমাকে নিয়ে এত তাড়া করছেন কেন আপনি? কেন, কি হবে তাতে? হবে, হচ্ছে, যা করবেন ধীরে করবেন। সমাজে তো আপনার একটা সম্মান আছে, একটা পজিশন আছে, স্ত্রীকন্যাও আছে। এখন আমি এখানে থাকলে ওই যারা গেলুম তারা কি বুঝবেন? ভালোই বোঝেন আপনি। হতে পারে ওরা আপনার স্টাফ, তাতে কি? মানুষ সর্বত্র এসব কাজে গোপনতার আশ্রয় নেয়। আপনি এ কী করছেন? দিন কি পালিয়ে যাচ্ছে? তাহলে তাহলে ওসব অন্য দিনের জন্য তোলা থাক। এমন করে সকলকে ডেকে ভোজ খাইয়ে তারপর আমাকে নিয়ে, ছি, একটু বুদ্ধি খাটিয়ে এগুলো করতে হয়। যাচ্ছি আমি। করবী চলে গেল। মিস্টার ঘোষ কি যেন বুঝে আর কিছু বললেন না। তখনও রমা বা মীরা চলে যায়নি। গাড়িটা স্টার্ট দেওয়া হচ্ছে। বাবুরা পরস্পর নমস্কার আদান প্রদান করছেন। দাঁড়ান একটু, আমি যাব। ছুটতে গিয়ে গাড়িতে উঠল করবী। সকলেই বিস্মিত হলো। কেউ কিছু বলল না। আজ এই বাগানবাড়ি থেকে করবী অক্ষত দেহে বেরিয়ে আসবে, এটা অবিশ্বাস্য, তাই ঘটল। আমাকে আগেই পৌঁছে দিন, বাবার খুব অসুখ দেখে এসেছি। ড্রাইভার গাড়ি চালালো, পৌঁছে দিল করবীকে। নমস্কার জানিয়ে নেমে গেল সে। আজ আর তার কালীবাড়ি যাওয়া হয়নি, তবে যতই রাত হোক যাবে। সে কাপড়টা ছেড়ে মা কালীর সামনে ভুল লুণ্ঠিত হয়ে প্রণাম করল। পুরোহিত শুধালেন, আজ তোর এত দেরি কেন মা? চাকরি বাবা, ছুটি থাকলেও চাকরি ছিল আমার। প্রণাম করে আশীর্বাদ নিয়ে ফিরল করবী। মিস্টার ঘোষ গেলাস আর বোতল নিয়ে বসে ভাবছেন। এমনটা তিনি আশা করেননি। করবী চলে গেল, তবে যাবার আগে সে যা বলে গেল তাতে চিন্তার কিছু নেই। এতটা খোলাখুলি ওই অল্প বয়সী মেয়ের অসহ্যই হয়েছে। এখানে সে থাকলে ব্যাপারটি কদর্য হয়ে যেত। করবীর পক্ষই সমর্থন করছেন তিনি। ভালোই করেছে সে। থাক না আরও কিছুদিন। হাতে রেখে খেলানো ভালোই লাগে তার। ভোগ হয়ে গেলেই তো নেশা ছুটে যায়, তখন আর একটার জন্য মনের ব্যাকুলতা জাগে। করবীর বুদ্ধিদীপ্ত মুখখানা মনে পড়ল। কাছে এসে কানে কানে কথা বলল ও, একেবারে গায়েই তো লেগেছিল। পরদিন ঠিক সময় অফিসে এলো করবী। অপেক্ষাকৃত ভালো একখানা শাড়ি পরে এসেছে, দেখল সকলেই। রমা বলল, কাল এই শাড়িটা পরেননি কেন? বেশি তো নেই রমাদি, সামলে তাই পরতে হয়। মিস্টার ঘোষ এলেন অফিসে। সকলের কথা বন্ধ হলো। করবী নিজের ঘরের টেবিলে এসে বসল। মিস্টার ঘোষ ছাড়া ঘরে আর কেউ নেই। করবী খুব কাছে এসে দাঁড়ালো, বলল, একটি অনুরোধ আছে। বলো, স্বচ্ছন্দে বলো। এই স্টেনোটাইপিস্টের পোস্টে আমাকে রাখবেন না, অসুবিধা আছে। আমাকে প্রাইভেট সেক্রেটারি করে নিন। আমি তো এখন টেম্পোরারি। একটি জবাবপত্র আমি লিখে এনেছি। এই মাসের কদিন পর 1 সেপ্টেম্বরের থেকে যদি আপনি আমাকে প্রাইভেট সেক্রেটারি নিয়োগ করেন, সব জায়গায় যেতে পারি আমি আপনার সঙ্গে। খুব ভালো কথা, আমার সঙ্গে যাবে ও যেতেও পারবে তুমি। দেখি তোমার রেজিগনেশন লেটার। করবী দিল। সেই সঙ্গে বলল, ওই নাইডু লোকটিকে আমি জানাতে চাই আমি টাইপিস্ট নই, সেক্রেটারি। চমৎকার, খুব ভালো কথা। রেজিগনেশন লেটার নিলেন মিস্টার ঘোষ সই করে। করবীর অসামান্য বুদ্ধির প্রশংসাই শুধু করলেন না মিস্টার ঘোষ, সকল সময় করবীর সান্নিধ্য লাভ করবেন ভেবে আশ্বস্ত হলেন। ভাবলেন, অমন একটি সুন্দরী মেয়ে কাছে ঘুরবে, আর চাই কি? মাইনেও বেশি কিছু চায়নি করবী, শুধু পদটি পরিবর্তন করতে চেয়েছে। তবে মাইনেও বেশি তিনি দেবেন। পয়লা আবার রবিবার পড়েছে। দোসরা থেকে করবী তার সঙ্গেই থাকবে প্রায় সব সময়। কারো আর কিছু বলবার থাকবে না। প্রাইভেট সেক্রেটারির যা কাজ তাই করবে। ওর বুদ্ধি সত্যিই রাজনৈতিক বুদ্ধি। করবীর রেজিগনেশন অ্যাকসেপ্টও হয়ে গেল এবং ফাইল হয়ে গেল যথা নিয়মে। আর 15 দিন পরে তার চাকরি থাকবে না। অথচ সবাই শুনেছিল করবীকে পার্মানেন্ট করা হবে এবং তার জন্য যা ব্যবস্থা আছে সবই করা হবে। হলো না হয়তো করবীকে চাকরি ছাড়তে বাধ্য করলেন মিস্টার ঘোষ। হয়তো বাগানে কোনো গোলযোগ বা বেরাজি কিছু হয়েছে করবী।
বেরাজি হয়ে থাকবেন, তাই মিস্টার ঘোষ ওকে তাড়ালেন। বনে বসে কি আর বাঘের সঙ্গে ঝগড়া করা যায়? করবী নির্বোধ, বড় কোম্পানিতে ঢুকেছিল, উন্নতি হতো। অতি আহাম্মক মেয়েটি, চাকরি ছেড়ে দিল। 3 মাস হলো ও এসেছে, কাজ ভালোই করে, কে জানে কোথায় যাবে আবার। চাকরি তো করতেই হবে। ভাগার তো এটাও ভালো ছিল রে রমা, এখানে শকুনি গৃহিণীর অভাব নেই। আমার মনে হয় মেয়েটা কাল সতীপনা দেখাতে গিয়েছিল, তাই মিস্টার ঘোষ ওকে পদত্যাগ করতে বাধ্য করলেন। মানে তাড়ালেন, এই তো বলছিস তুই? হ্যাঁ, এরকম মেয়েকে অত শীঘ্র মিস্টার ঘোষ ছাড়বেন কে জানে। আমি জানি। পাশের কেরানি শুদ্ধশীল বসু বলল, ব্যাপারটি জটিল। তা বলুন না, জটিল হলেও তো জট খোলে। বলুন কি জানেন। শুদ্ধশীল একটু ভাবল, তারপর চুপি চুপি বলল, করবী দেবী ওই নাইডুর অফিসে চলে যাবে, তাই এখানে জবাব দিলেন। ওরে বাবা, গরম চাটু থেকে একেবারে আগুনে? তাতে কি, আগুন সর্বত্র। নাইডুর বয়স কাঁচা, মাত্র 30। অবশ্য একথা স্বীকার্য নিশ্চয়ই। আর করবী চালাক মেয়ে, ধরতে হয়তো ওই রকমই ধরা উচিত। শুধু বয়স কমই নয়, নাইডু প্রোপাইটার। আর যতই হোক, ঘোষ চাকরি করেন না, ইনি শেয়ার হোল্ডার, তবে নাইডু যুবক। আর এটিই বড় কথা নাকি মিরাদি? শুদ্ধশীল শুধালো। ওপাশ থেকে আধা বয়সী কেরানি হরেন ঘটক বললেন, ওসব নয়, ব্যাপারটা আরও গুরুতর। এর মধ্যে মিসেস ঘোষেরও হাত আছে। জানেন তো, তিনি জাস্টিস জিসি চন্দ্রের মেয়ে, জাদ্রেল মহিলা। তিনি বাধ্য করলেন করবীকে জবাব দিতে। তিনি হঠাৎ কেমন করে জানলেন এসব? কাল বাগানবাড়ির নাচ গান হয়েছে, তিনি খবর রাখেন। ওখানকার বাড়ির কেয়ারটেকার আর উদ্যানপালক নীরোদবাবু তার মাস্তুতো ভাই। তিনি সব খবরই জানিয়েছেন মিসেস ঘোষকে। মিসেস ঘোষের ভয়ে অমন একটি বস্তু হাতছাড়া করবেন? মিস্টার ঘোষ, আপনারা জানেন না, মিসেস ঘোষকে উনি বাঘের মতো ভয় পান। কথাটি আর চলল না। এখন বিভাগের কর্তা ডেকে পাঠিয়েছেন হরেনবাবুকে। উনি উঠে গেলেন। ওদিকে থাকেন মানসী চ্যাটার্জি ডেসপ্যাচে। হাতের কাজগুলো সামলে নিয়ে এলো এখানে। বলল, কি ব্যাপার, করবী দেবীর গরব ভাঙল নাকি? হ্যাঁ, মিসেস ঘোষের একটি হুঙ্কারেই কুপকাত। ব্যাপারটি অন্যরকম মনে হচ্ছে। মানসী বলল, মিস্টার ঘোষই তাড়ালেন। কারণ? এটা বরদাস্ত করতে রাজি নন, জানেন তো সকলেই। উনি যা চান তা দিতেই হয়। এগুলো হচ্ছে উপরি মাসুল। যাক, আবার যাবে কোথাও, বয়স কম, সুন্দরী, ওর কি চাকরির ভাবনা? মানসী চ্যাটার্জির সিথিতে সিঁদুরের ঘনঘটা, কপালে সিঁদুরের ফোঁটা। বয়স 30 হবে, অনেক দিনের পুরনো এখানে। রমা বলল, টাইপিস্ট তো চাই। তোর বোনটিকে ঢুকিয়ে দে না মানসী। হ্যাঁ, বলবো। সে ভালোই টাইপ শিখেছে, তবে অত সুন্দর নয়। তা না হোক, বয়স কত? 24। ঠিক হবে, দে ঢুকিয়ে। কাজ করে খেতে হবে, কাজ করে খেতে হবে। ওসব সতী সাবিত্রী পানা এখানে চলে না। এখন দ্রৌপদীর যুগ, অর্থাৎ সত্য, ত্রেতা নয়। দাপর চলছে, শ্রীকৃষ্ণরা সব এসে গেছেন বৃন্দাবনে। গোপীকুল এখন সজাগ হোক। সবাই হাসতে লাগলো কথাগুলো শুনে। রমাই বলল, পুরুষের এই প্রবৃত্তি, এই মাধুকরী বৃত্তি, জানিস মানসী, এই ঘৃণিত মানসিকতা যে কোনো নারীর কাছেই ঘৃণার। তবে আমরা নারী, মৃত্যু যন্ত্রণা সহ্য করে সন্তানকে মাটিতে আনি, তাই সয়ে যাই পুরুষের এই অত্যাচার। কিন্তু সময় সময়ে মন সত্যি বিদ্রোহ করে। করবী পদত্যাগ করেছে, অথচ নতুন নিয়োগপত্র নেননি এখনও। বলেছে ওটা আসছে মাসে নেবে, তাই এত জটলা ওদের অফিসে। কাজ চলছে, ঝাঁসির সঙ্গে আলোচনা চলছে অভিনয় সম্বন্ধে। করবী চলে গেলে নায়িকা কে হবে? কথাটি ভাববার মতো, তবে ওরা তেমন ভাবছে না। মিস্টার ঘোষই ভাববেন ওসব কথা। অত কম বয়সী তো আর কেউ নেই এখানে। 5টায় অফিস ছুটি হলো। করবী কারোর সঙ্গেই কথা বলেনি মিস্টার ঘোষ ছাড়া। ও চায় তার সম্বন্ধে যে যাই খুশি ভাবুক, যা করবার সে করবে।
তখন দেখবে সকলে কি যে করল সে। বাড়ি ফিরে চাকরিতে জবাব দেওয়ার কথা বলতে হবে। না, বলবে না করবি। দুঃখের সংসারে চাকরিতে জবাব শুনলে সকলেই দুঃখ পাবে, কারণ জবাব সে সত্যি দিয়েছে। মিস্টার ঘোষের বেড়াজাল থেকে বেরিয়ে আসবার জন্যই সে অমন একটি কৌশল খাটালো। আগামী মাসে সে আর যাবে না। ফেরার পথে করবি এসে উঠল যে টাইপিস্ট কলেজে শিক্ষালাভ করেছে সে সেখানে। ওখানকার প্রিন্সিপাল রাধানাথবাবু বয়স্ক ব্যক্তি, তিনি ওই চাকরিটা করে দিয়েছিলেন করবিকে। এসো, কেমন আছো? ডাকলেন রাধানাথবাবু। ভালোই স্যার, বলে করবি ওকে প্রণাম করল। বলল, কিছু গোপন কথা আছে, এসো আমার প্রাইভেট চেম্বারে। করবি জানালে রাধানাথবাবুকে তার বিপদের কথা। বলল, বিপদে এখনো পড়িনি, তবে ঘনিয়ে এসেছে। আমি চাকরি করব? ওর ছলো ছলো চোখের পানে চেয়ে রাধানাথবাবু বললেন, ভয় কি? বুদ্ধি করে তুমি যে এত সামলাচ্ছ, এই তো যথেষ্ট। চাকরি ছেড়ে দেবে, আর অ্যাপয়েন্টমেন্ট নিও না। না, কিন্তু শুনুন, আপনি তো জানেন আমার বাড়ির অবস্থা, কি করে দিন চলবে। মা, বাবা, ভাই বোন অনেকগুলি। এই মাসের মাইনে তো পাবে, ও দিয়ে চালাও দিন কতক। আর শোনো, গভর্নমেন্ট প্রতি বছর একটা পরীক্ষা নেন, পাশ করতে পারলে তাকে চাকরি দেওয়া হয়। পরীক্ষাটা দাও তুমি। অক্টোবরে পরীক্ষা, কিন্তু এই আগস্ট মাসেই দরখাস্ত করতে হয় পাবলিক সার্ভিস কমিশনে। যা কিছু দরকার আমি ঠিক করে রাখবো, কাল অফিসে যাওয়ার পথে তুমি এসে সই করবে, কেমন? আগে হ্যাঁ, যদি পাশ করো তো সরকারি চাকরি পাবে, তুমি পাশ করবে। কাল আসবে বলে করবি বিদায় নিল। বাড়ি এলো, তারপর গেল কালীবাড়ি, কাউকে কিছু বললে না। নির্মাল্য নিয়ে ফিরে এলো করবি। রাত অনেকটা, সবাই খেয়ে শুয়েছে। মা জেগে আছে। করবিকে খাওয়ালে। মা বললে, শোন করবি, সতীশের আশা ছেড়ে দে। সে কি মা, কেন? কি হলো আবার? ওদের ছেলে এখন অফিসার, আমরা সজাত নই। তাছাড়া তুই চাকরি করিস। চাকরি করা মেয়ে কি ভালো থাকে না ভালো থাকবে? ওরা দেবে না বিয়ে। ওর আশা আর করিস নে করবি। এসব কোথায় শুনলে মা? সুরভি জেনে এসেছে। কাল স্বাধীনতার ছুটির দিন ওরা গিয়েছিল রমেশবাবুর বাড়ি মেয়ে দেখতে। ওর মেয়ে আছে জানিস তো? হ্যাঁ, নর্মদা নাম, জানি, সুন্দরী মেয়ে। তাকেই দেখে এসেছে। বাড়ি শুদ্ধ সব গিয়েছিল, মা, বাবা, বউরা, বোন। ও তো ভালো মা, তাতে আর কি, ভালোই। কথাটা বলতে বলতে করবীর বুকের ভেতরটা যেন মুষড়ে এলো। বিছানায় শুয়ে পড়লে সে, বালিশে মুখটি গুজে রাখল। সর্বাঙ্গ ওর কান্নার আবেগে কাঁপছে। পরীক্ষা অক্টোবরে, এটি আগস্ট মাস, মাঝে সেপ্টেম্বর আছে। তারপর পরীক্ষা দেওয়া, ফল বেরোতে অন্তত 2-3 মাস। পাশ করলে তবে চাকরি। এই সুদীর্ঘ সময়টা কি করে চালাবে করবি, ভেবে কুল পাচ্ছে না। অথচ এখানকার চাকরি না ছাড়লে নিজেকে পবিত্র রাখা তার পক্ষে অসম্ভব। আচ্ছা, করবি কি পারবে নিজেকে পবিত্র রেখে সতীশের জন্য অপেক্ষা করতে? জানব পরের পর্বে।